হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। গত দিনের ভিডিওটারই কন্টিনিউয়েশন এটা। আগের দিন মেহেন্দি আর সঙ্গীতের ভিডিও দিয়েছিলাম, আজকে গায়ে হলুদ এবং বিয়ের দিনের ভিডিও। দিদির বাড়িটা মাসির বাড়ি থেকে 20-25 মিনিট দূরত্বে হলেও বিয়ের ভেন্যুটা মাসির বাড়ি থেকে 10 মিনিট হাঁটা পথে। সকালবেলায় আমি স্নান করে একটু অফিসের কাজ করে রেডি হয়ে চলে এলাম হেঁটে হেঁটে ব্যাঙ্কোয়েটে। 11টার সময় গায়ে হলুদ শুরু হবে দিদি বলেই দিয়েছিল, তাই চেষ্টা করেছি যতটা সম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসার। চুলটাও তাই ঠিক মতো আঁচড়ানো হয়নি। শ্রী জগন্নাথ ব্যাঙ্কোয়েটে ছিল ওদের ভেন্যু এবং এই জায়গাটা বিশাল বড়। আমার মনে হলো যতদূর কোনো একটা পুরনো বাড়ি, সেইটাই এখন ব্যাঙ্কোয়েট হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে। ঢুকেই কাউকে কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই আমি একটু ভিডিও করে নিলাম কোথায় কীরকম সাজিয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলোর। দেখতে তো হবে কীরকম সাজিয়েছে কি ব্যাকগ্রাউন্ড, সেই মতন বিকালে সেজে আসতে হবে যাতে সুন্দর ছবি ওঠে। এরপর উপরে উঠে শুরু হলো ফটো সেশন। এত সুন্দর আয়নাটার পেছনে এই সোফাটা যদি না থাকতো তাহলে ছবিগুলো আরও সুন্দর আসতো। আর এই ঘরটাতেই মধুশ্রীদি রেডি হচ্ছে। আমি আর ভেতরে ঢুকলাম না, কারণ বিরক্ত করতে চাইনি। এইখানে চোখে পড়লো ফায়ার প্লেস। বাঙালি বাড়িতে যে ফায়ার প্লেস থাকতো, এইটাই একটা অবাক করার মতন বিষয়। এই দরজাগুলো ভীষণই সুন্দর, কিন্তু এই দরজার ফাঁক দিয়েই যে কত সুন্দর ছবি উঠতে পারে সেটা বিকেলবেলায় ছবিগুলো না দেখলে পরে বিশ্বাস করতাম না। আমিও খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, সেগুলো ক্রমশ প্রকাশ্য। এরপর ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এবং মেয়ের বাড়ির জন্য তত্ত্ব ঢুকলো। অনেক দিন পরে তত্ত্বে সর্ষের তেল এবং মাছ দেখতে পেলাম। এখন তো এই সব দেখাই যায় না, বা হয়তো আমি দেখতে পাই না। শুধু গায়ে হলুদের বাটিটা না পাঠিয়ে এত সুন্দর করে সেটা সাজিয়ে পাঠানো হয়েছে, দেখেই খুব সুন্দর লাগলো। এরপর আমি মাছটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। এরকম গ্লিটার দিয়ে সাজানো মাছ আগে কখনো দেখিনি। মাছের ওই নোলকটা দেখে হইচইয়ের একটা সিরিজের কথা মনে পড়ছিল, যেখানে সেই মাছের পেটের ভেতরে ধূত্র পাতা পাওয়া যায়। মনে আছে সিরিজটার নাম? অবশেষে দিদি রেডি হয়ে নিচে এলো এবং শাড়িটা তো আমার ভীষণ সুন্দর লাগলো, একটু অন্যরকম, লালের বদলে সবুজের ছোঁয়া। বাড়ি থেকে বিয়ের ভেন্যু দূরে হওয়ার এই সমস্যা, কিছু ফেলে আসলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এখানে ওরা শিলটা বাড়িতে ফেলে এসেছিল, সেটা আনতে গেছিল এবং সেই সময় আমি বললাম যে এক কাজ করো, তোমরা একটু ছবি তুলে নাও। ছবি তুলতে তুলতেই শিল এসে হাজির এবং শুরু হয়ে গেল আচার অনুষ্ঠান। আসলে শুরু থেকে শেষ অবধি বিয়ের সব কাজগুলো ঠিকঠাক হবে কি না সেই সব চিন্তা করতে করতেই দিদি হাসতে ভুলে যাচ্ছিল। আমি, ক্যামেরাম্যান সবাই বারে বারে মনে করে দিচ্ছিলাম যে হাসতে হবে হাসতে হবে। আর মাঝে মাঝে দিদি খুব হাইপার হয়ে যাচ্ছিল, কারণ দিদি অনেক টেনশন করছিল নিজের বিয়ে নিয়ে, কারণ দিদির বাড়িতে কাজ করার মতন সেরকম কোনো লোক নেই। সবাই দিদিকে বলছিল যে এত চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবং অবশেষে গায়ে হলুদের সব নিয়ম ঠিক করে হয়ে গেল এবং এরপরে সে আইকনিক পোজ, ফুল ছুঁড়ে ব্রাইডের ছবি তোলার পোজ। রেডি? সুমিতা কোথা রেডি? শোনান রেডি? 1 2 3 and good to go. Lovely one. অঞ্জলি দেওয়ার মতন করে আমরা 3 বার করে ফুল ছুঁড়েছি এবং সবাই আমরা বলছিলামই যে এটা হচ্ছে বিয়ের অঞ্জলি। এবং ছবিগুলো ভীষণ সুন্দর এসেছে। আমার সাইড থেকে যদি এত সুন্দর ক্যামেরা এসে থাকে, তাহলে সামনে থেকে কত সুন্দর এসেছে। ছবিগুলো দেখার জন্য অপেক্ষা করছি, কিন্তু জানি না কবে হাতে পাবো।
মাঝে মাঝে ইচ্ছা করে একটু সুন্দর সুন্দর গান বসিয়ে বেশ সুন্দর করে এডিট করি, কিন্তু কপিরাইটের চক্করে কিছুই করতে পারি না। যাই হোক, গায়ে হলুদের রিচুয়ালস সব শেষ হলো। তারপর আমি লাঞ্চ করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অফিসের কাজ অর্ধেক করে এসেছি, আবার গিয়ে অফিসের কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি করে, নয়তো বিকালে দেরি হয়ে যাবে। 3, 2, 1 গো। গেট রেডি টু সি মাই ওয়েডিং লুক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভয়েস কি আসতে আমি ভয়েস পরে দিই। এই মিষ্টি মেয়েটার জন্য আমার বিয়ে বাড়িতে একটুও বোর লাগেনি। সকালবেলা হঠাৎই সাজতে সাজতে মধুশ্রী আমায় ডেকে পাঠায়। আমি ভাবলাম কি হলো, ও মা গিয়ে দেখি সবাইকে বলছে যে একটু সুকন্যাকে দেখে রেখো, ওর জন্য বোর না লাগে, ও একা হয়ে গেছে। আমি বললাম তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমার একটুও বোর লাগছে না, আমি ভীষণ মজা করছি তোমার বিয়ের অনুষ্ঠানগুলো। এইবার ধীরে ধীরে বলবো মধুশ্রীর সাথে আমার আলাপ কি করে, শুনলে পরে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। এখানে খুব সুন্দর দিদির ছবি তোলা হচ্ছিল, দিদি রেডি হয়ে বেরিয়ে এসেছে। আমিও চেষ্টা করলাম আমার ফোনে যদি DSLR এর মতো সুন্দর ছবি আসে, এবং দেখলাম কি সুন্দর চলেও এলো ছবিগুলো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমার ফোনেও এরকম সুন্দর ছবি আসতে পারে। কেমন হয়েছে ছবিগুলো কমেন্ট বক্সে জানাবেন। দিদিকে তো ভীষণই সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। এবং আমার সাথে দিদির বেশ কয়েকটা সুন্দর ছবি এসেছে, যেগুলো দুর্ভাগ্যবশত ফটোগ্রাফার এখনও দেয়নি। এই ভিডিওটা রিলিজ হওয়া অবধিও আমি পাইনি, জানি না কবে পাবো। পেলে আমি আমার ফেসবুকে পোস্ট করব বা ইনস্টাগ্রামে, সেইখানে গিয়ে আপনারা দেখতে পারেন। বিয়ের আগের মুহূর্তে অতিথিদের সাথে ছবি তোলা চলছে, এছাড়াও মধুশ্রীর কিছু সিঙ্গেল ফটো ক্লিকস হচ্ছিল। এরপর আর সময় হবে না ভেবে আমিও টুক করে একটা সেলফি তুলে নিয়েছি। কি যে মিষ্টি লাগছে দিদিকে, সত্যিই পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। মহিলা পুরোহিত দিয়ে বৈদিক মতে বিয়ের নিয়ম বড়ই অদ্ভুত। এই রকম নিয়মের যে কি মানে হয় সেটা আমি বুঝলাম না। বর বউ দুইজনে হাত ধরে হেঁটে যাবে এবং তারপরে গিয়ে তাদের শুভ দৃষ্টি হবে। তারা একে অপরের মুখ দেখেই নিচ্ছে, তারপরে আবার পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির যে কি মানে সেটা আমার মাথায় ঢুকলো না, এবং ওখানে উপস্থিত হয়তো কারুরই মাথায় ঢোকেনি। পেছন দিয়ে কারোর হাতে দিয়ে দিই। প্রায় 2 ঘন্টার বিয়ের অনুষ্ঠান। যেহেতু এর আগে আমি কখনো বৈদিক বিবাহ দেখিনি এবং আমি জানতামও না যে মহিলা পুরোহিত দিয়ে এখানে বিয়ে হবে, আমার ভালো লাগছিল এটা ভেবে যে আমি পুরো বিয়েটাই দেখতে পাবো, কারণ আমার বাড়ি যাওয়ার খুব একটা তাড়া নেই। এখান থেকে 10 মিনিট হেঁটে রাত 12টায় বেরোলেও আমি 12:10-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব। বিয়ে শুরু হতে হতেই এবার বলে নিই গল্পটা, যে এখানে আমি এলাম কি করে। যখন প্রথম নাচের চ্যানেলটা খুলেছিলাম, অর্থাৎ 2016 সালে, তখন কলেজে পড়ি এবং কাজও কম, তাই নাচের চ্যানেলের জন্য অনেক বেশি ডেডিকেশন ছিল। তখন আমি বিভিন্ন গ্রুপে নাচের ভিডিওগুলো পোস্ট করতাম, সেখানে যারা কমেন্ট করতো সেই সব গ্রুপে যেহেতু লিঙ্ক শেয়ার করা বারণ থাকতো, তাই যারা কমেন্ট করতো তাদের ইনবক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করে করে আমি তাদেরকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করাতাম। এইভাবেই আমি আমার ম্যাডলি রকার্সের প্রথম 1000 সাবস্ক্রাইবার এনেছিলাম। এবং এই দিদিও কিন্তু সেই দলেরই একজন ছিল। আমি ইউটিউবে লিঙ্ক পাঠিয়েছিলাম মেসেঞ্জারে সাবস্ক্রাইব করার জন্য, এবং সেখান থেকেই হঠাৎ দেখলাম আমাদের দুজনের মধ্যে কথা হওয়া শুরু হলো। যেহেতু আমি উত্তর কলকাতার মেয়ে, তাই দক্ষিণ কলকাতার মেয়েদের প্রতি আমার আলাদাই একটা আকর্ষণ রয়েছে। এবং যখন জানতে পারলাম যে দিদি দক্ষিণ কলকাতায় থাকে, আমি সবার প্রথম এটাই বলেছিলাম যে আমাকে কিন্তু দক্ষিণ কলকাতাটা ঘোরাতে হবে। উত্তর কলকাতা আমি ঘুরেছি, কিন্তু দক্ষিণ কলকাতাটা আমার তখনও অবধি ঠিক মতন ঘোরা হয়নি, বা ওখানে কি কি রয়েছে, কি রেস্টুরেন্ট রয়েছে, কি কি ঘোরার জায়গা রয়েছে, সেগুলো আমার কখনো এক্সপ্লোর করা হয়নি। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ
स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। সবার প্রথম আমরা ঘুরতে গিয়েছিলাম সাউথ সিটি মলে, তারপর একবার গিয়েছিলাম পঞ্চমের আড্ডা এবং আরও একবার সাউথ সিটি মল গিয়েছিলাম এবং আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হয় তখন দিদিকে নিমন্ত্রণ করেছিলাম। যাচ্ছে যে সম্পর্ক এতটাই গভীর যে আজকে আমি এখানে। ঠিক বন্ধুত্ব বলা যায় কিনা জানি না, আমার দিদি এবং আমার দিদির মতোই সবসময় আমার খেয়াল রেখেছে, যেটা আমার খুবই ভালো লাগে। আমি জানি না আমি দিদির কতটা খেয়াল রাখতে পেরেছি, কিন্তু সময় সময় মেসেজ করা, কেমন আছি খোঁজ নেওয়া, এখান থেকেই তো আসল সম্পর্কের শুরু। এবং আজকালকার দিনে এইটুকুই বা কতজন করে। আর একটা যে ঘটনায় আমার খুবই হাসি পাচ্ছিল সেটা হলো মধুশ্রীদির আত্মীয়রা যখন আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কে হও, আমি যে তখন কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না, কারণ আমি বলছিলাম যে আমি বন্ধু হই। তখনই পরের প্রশ্ন আসছিল যে কেমন বন্ধু। আসলে বন্ধু হওয়ার জন্য তো বয়সটাও সমসাময়িক হওয়া দরকার, কিন্তু আমার সাথে দিদির বয়সটা যে মিলছে না সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে। তাই পরের প্রশ্ন আসছে কেমন বন্ধু, অফিসের বন্ধু না কলেজের বন্ধু? আমি বললাম কোনোটাই নই, ফেসবুকের ফ্রেন্ড। এটা শুনে কে কতটা কি বুঝলো এবং কি ভাবলো সেটা আমি জানি না, কিন্তু একটা সম্মতিসূচক ঘাড় নাড়িয়ে তারা চলে গেল। এই প্রশ্নটা শুনে এবং উত্তর দিতে গিয়েই আমি ভীষণ মজা পেয়েছি বিয়ে বাড়িতে, কারণ এটা আসলে আমার কাছেও একটা অবাক করা কাণ্ড যে আমি আমার ফেসবুক ফ্রেন্ডের বিয়ে খেতে এসেছি। বৈদিক বিবাহের যা বুঝলাম সেটা হলো এই মহিলা পুরোহিতের যে কনসেপ্টটা সেটা কিন্তু প্রথম ঠাকুর পরিবারেই চালু হয়েছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে। তাই জন্যই সম্ভবত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া বিয়ের যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, অর্থাৎ অগ্নি বা হোমকুণ্ড, গাঁটছড়া, 7 পাক, সিঁদুরদান, এইগুলো যখন হয় তখন সেইগুলো সম্পর্কে মন্ত্র বলা হয়। অর্থাৎ যখন গাঁটছড়া বাঁধা হয়েছে তখন কিছু মন্ত্র বলা হয়েছে। এই যে অগ্নিতে হোম দেওয়া হচ্ছে বা আহুতি দেওয়া হচ্ছে এই সময়ে কিছু মন্ত্র বলা হয়েছে। এই রকমভাবেই আসলে বৈদিক বিবাহটা সম্পন্ন হয় এবং মাঝখানে মাঝখানে কিছু রবীন্দ্রসঙ্গীত থাকে। প্রায় 2 ঘন্টার বিয়ে শেষ হতে হতে প্রায় 10টা বেজে যায়। আরও একটা জিনিস যেটা মনে হলো, মহিলা পুরোহিতদের পারিশ্রমিক অনেক বেশি, সেটা নিয়ে সবাই অনেক কথা বলে। আসলে পারিশ্রমিক তো বেশি হতেই হবে, কারণ যখন এমনি বিয়ে হয় তখন একজন মাত্র পুরোহিত মশাই থাকে এবং আমরা শুধু তারই পারিশ্রমিক দিই। এইখানে রয়েছে 4 জন মানুষ, তাহলে 4 জন মানুষের পারিশ্রমিক তো বেশি হবেই। এটা নিয়ে মনে হয় কথা বলার কোনো মানেই হয় না। যাদের সামর্থ্য থাকবে বা যারা চাইবে মহিলা পুরোহিত দিয়ে বিয়ে করাতে তারাই করাবে। এটা নিয়ে এত কন্ট্রোভার্সির হয়তো কোনো মানেই হয় না। দুজনে একটু এগিয়ে আসুন, না হলে বোধহয় পারবেন না। उपरिष्टाज ज्योतिष्मति छंदो अग्निर्देवता लाज होमे विनियोगः। दीदी दादा डी, হ্যাঁ দুজন একসাথে পাশাপাশি, আগে পিছু যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ দুজনে ওখানে পাটা ছুঁয়ে রাখো। হ্যাঁ দুজনে ছুঁয়ে রাখো। হ্যাঁ ছুঁয়ে দিন, ঠেলে দিন পা। ওম প্রজাপতি ঋষিঃ একপাদ বিরাট ছন্দ। 7 পাক ঘোড়া মানে কিন্তু অগ্নিকুণ্ডের চারপাশে ঘোড়ার যে নিয়ম সেটা হয়নি। এই 7টা পান পাতার ওপর দিয়ে চলতে হবে, ব্যাস এটাই হলো ওদের নিয়ম। কন্যাদানের মতো বৈদিক বিয়েতে লজ্জাবস্ত্রেরও কোনো নিয়ম নেই, কিন্তু শ্বশুরবাড়ি থেকে অনুরোধ করা হয়েছে যাতে লজ্জাবস্ত্রটা বধূকে দেওয়া হয়। सर्वलोकनं श्रिया परमया
ललाट तटमण्डलं मङ्गलञ्जनं सर्वलोकनं श्रिया परमयायुतं सिन्धु हाँ कपाल থেকে सजनी सजनी राधिकाल देखया बहु छाइया सजनी सजनी राधिकाल देखया বাহ, এই রীতিটা ভীষণই মিষ্টি ছিল। এরপরে বিয়ে শেষ হলো এবং আমরা চলে এলাম এইখানে ছবি তুলতে। কাউচটা যখন ফাঁকা পাওয়া গেছে, ছবি তো তুলতেই হবে। ছবি তোলা শেষ হলে 10:30 নাগাদ ডিনারে এলাম। যেহেতু একাই বাড়ি ফিরতে হবে, তাই 11টার বেশি দেরি করব না বলেই ঠিক করলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল কি করে। একটা অপ্রত্যাশিত বিয়েবাড়িতে এসে এরকম অপ্রত্যাশিত আনন্দ পাবো সেটাই তো আমি ভাবতে পারিনি। ভীষণ আনন্দ করে কাটলো 2 দিন, দারুণ মজা করলাম। আমার জীবনের একটা স্মরণীয় বিয়েবাড়ি হয়ে থাকবে এটা। আপনারাও কি কখনো এরকম অনুষ্ঠানে গেছেন যেখানে অপ্রত্যাশিতভাবেই আপনি গেছেন এবং গিয়ে আপনার দারুণ মজা হয়েছে? এরকম কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানান, আমার পড়ে ভালো লাগবে। ছোটবেলায় আমি এরকম কোনো বিয়ে বাড়িতেই যেতাম না যেখানে আমি কাউকে চিনি না, এবং এরকম একটা বিয়ে বাড়ি যেখানে আমি কাউকে চিনি না সেইখানে এসে লোকজনের সাথে পরিচিত হওয়া, তাদেরকে কন্ট্যাক্টসে স্থান দেওয়া এবং সেখান থেকে একটা সুন্দর মিষ্টি বন্ধু তৈরি হওয়া আমার কাছে তো ভীষণই অপ্রত্যাশিত। টালিগঞ্জ আমাকে জীবনের সব থেকে মিষ্টি মুহূর্ত উপহার দিল। 14 ফেব্রুয়ারি বৌভাত ছিল এবং বৌভাতের দিন সকালবেলা দিদি ফোন করে বলে যে আসতেই হবে বৌভাতে। সরস্বতী পুজো, তারপরে আমার আবৃত্তির ক্লাসের অনুষ্ঠান, সব কিছু সামলে আমি অবশেষে 8টার সময় বিয়েবাড়িতে যেতে পেরেছিলাম। কিন্তু আমার খুব একটা এনার্জি ছিল না সেই দিনকে, তাই খুব বেশি ভ্লগ আমি করিনি। বিয়েবাড়ির গেটটা ভীষণ সুন্দর সাজানো হয়েছে এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে সেটা ওদের সাজ পোশাকের সাথে ভীষণ সুন্দর মানাচ্ছে। আমি যখন এসে পৌঁছেছি তখনও কন্যাযাত্রীর কেউই এসে পৌঁছয়নি, অর্থাৎ কন্যাযাত্রী হিসাবে সবার আগে আমিই এসে পৌঁছেছিলাম। তত্ত্ব দেখলাম, তত্ত্বে একটা খুবই আকর্ষণীয় জিনিস ছিল, সেটা হলো চকলেট। সেগুলো আবার বাজির আকারে তৈরি করা। তত্ত্বগুলো দিদির বন্ধুরাই সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু তত্ত্বগুলো। আমি নিজে খুব একটা সাজিও নি, কিন্তু আমার সেই বান্ধবী ঈশা, ওকে এত সুন্দর পুতুলের মতো লাগছিল যে আমি ওকে অনেকগুলো ছবি ভিডিও তুলে দিয়েছি। তারপর নিজেরা একটু ছবি তুললাম, ডিনার করলাম, ডিনার করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।